সস্তায় ফ্ল্যাট কিনে এই নবদম্পতি নতুন ফ্ল্যাটে উঠে সংসার শুরু করার প্ল্যান করে, কিন্তু এরপর ওই ফ্ল্যাটে তাদের সাথে যা যা হয় তা তারা স্বপ্নেও ভাবেনি। এমনকি তাদের সাথে এক্স্যাক্টলি কী হচ্ছে, কেন হচ্ছে আর কিভাবে তারা এসবের থেকে মুক্তি পাবে তার বিন্দুমাত্র ধারণা তাদের কাছে নেই। তো এমন অবস্থায় ফ্ল্যাটে তাদের কী অবস্থা হবে আর কী আছে এর পিছের রহস্য, তাই জানাবো আজকের মুভির গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া হরর ফ্যান্টাসি থ্রিলার মুভি হাউসমেটসের কথা। শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, যারা এখনও আমার দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নেবেন, কারণ সেখানেও কিন্তু নিয়মিত ভিন্নধর্মী মুভিগুলো দেয়া হচ্ছে। তো এবার চলুন মুভির গল্পে ফিরে যাই। গল্পের শুরুটা হয় 2022 সালে। আমাদের কার্তিক নামে একটি ছেলেকে দেখানো হয় যে একটি ফ্ল্যাট রেজিস্টার করতে রেজিস্ট্রি অফিসে বসে আছে। মূলত কার্তিক ওই ফ্ল্যাটটি বেশ সস্তায় পেয়েছিল। কিছু ডকুমেন্টসের সমস্যার জন্য কাজটা আটকে গিয়েছে, এই জন্য তাকে কিছু ঘুষও দিতে হয়। মূলত কার্তিক তার জমিয়ে রাখা টাকা এবং তার বন্ধুর থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল এই ফ্ল্যাটটি কিনতে। এরপর যখন কার্তিক সাইন করতে যায় তখন কাগজের উপর কালি পড়ে যায়। রেজিস্ট্রার অফিসের লোকেরা তখন তাকে নতুন কাগজ দেয়, কিন্তু এবার যখন সে সাইন করতে যায় লাইট চলে যায়। তবুও এসব বিষয় ইগনোর করে সে আবার যখন সাইন করতে যাচ্ছিল হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। এই সব কিছু দেখে কার্তিক এগুলোকে অশুভ সংকেত মনে করতে শুরু করে, কিন্তু এজেন্ট তাড়াহুড়ো করে তাকে দিয়ে সাইন করিয়ে নেয়। এখানে একটি বিষয় বলে রাখি, কার্তিক কেন তার জমিয়ে রাখা টাকাগুলো আর বন্ধুর কাছ থেকে ধার নিয়ে এই ফ্ল্যাটটি কিনছে। মূলত কার্তিক ছোটবেলা থেকে অনাথ ছিল। জীবনে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, কিন্তু এর মধ্যেও তার জীবনে অনু নামে একটি মেয়ে এসেছে। অনু আসার পর থেকে তার জীবনই বদলে গিয়েছে। কিন্তু অনুর বাবা কখনোই কার্তিকের মতো একটি ছেলের সাথে তার বিয়ে দিবে না, কারণ কার্তিকের নিজের একটা বাড়ি পর্যন্ত ছিল না। আর এই কারণে কার্তিক তাড়াহুড়ো করে এই বাড়িটা কিনে ফেলে, যাতে সে এখন অনুকে বিয়ে করতে পারে। তো বাড়ি কিনা হয়ে গেলে পরবর্তী দিনই সে অনুর বাড়িতে বিয়ের কথা বলতে যায়, কিন্তু অনুর বাবা তাকে স্পষ্টভাবে বলে দেয় সে অনুর বিয়ে সেখানেই দিবে যেখানে তারা চাইবে। আবার কার্তিকের কাছে শুধু একটা খালি ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই। অনুর বাবা কার্তিকে আরও অনেক কথাও শোনায়। কার্তিক তখন তাকে বোঝানোর চেষ্টা করে সে অনুকে খুব ভালোবাসে আর অনুর জন্যই তার জীবন অনেক বদলে গেছে। এটা শুনে অনুর বাবা অনুকে ডাকে। অনু তখন কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে সে কার্তিককে বলে তার বাবা যেখানে চাইবে সে সেখানে বিয়ে করবে, মানে তার বাবার ইচ্ছা মতো সব কিছু হবে। মূলত অনুর উপর তার বাবার অনেক প্রেশার ছিল, যার কারণে তাকে এসব কথা বলতে হচ্ছে। আর এটা শুনে কার্তিক ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ সে তো অনুকে ভালোবাসে আর অনু সেটা ভালো করে জানে। কিন্তু অনু উল্টো তাকে সেখান থেকে চলে যেতে বলে। তাই কার্তিকের বেস্ট ফ্রেন্ড তাকে সেখান থেকে নিয়ে যায়, কারণ সেখানে তাদেরকে একরকম অপমান করা হচ্ছিল। এই সব কিছু শোনার পর কার্তিক একদমই ভেঙে পড়ে। সে অনেক কষ্ট পায়, যে জন্য ড্রিঙ্কস করে, নিজের দুঃখে সারাদিন ডুবে থাকে। অবশ্য পরবর্তী দিনই অনু কার্তিকের গেটের সামনে এসে দাঁড়ায়, আর তাও এসেছে বিয়ের পোশাকে। অনু গতকাল যে ব্যবহার করেছিল তার জন্য কার্তিক অনুর উপর একটু রেগে ছিল, তবুও অনু তাকে মানিয়ে নেয়। আর এরপরই তারা দুজন কোর্টে গিয়ে বিয়ে করে ফেলে। তারপর তারা তাদের নতুন বাড়ি, মানে কার্তিক যে নতুন ফ্ল্যাটটি কিনেছে সেই F1 ফ্ল্যাটে শিফট করে, যেখানে তারা নিজেদের মতো করে সুন্দরভাবে ফার্নিচারগুলো সাজিয়ে নিজেদের সংসার শুরু করে। তাদের বেশ ভালোই সময় কাটছিল, মানে একরকম বলতে গেলে একটি সুখী দাম্পত্য জীবন। সব কিছু একবারে ঠিকঠাক। কিন্তু হঠাৎ এক রাতে তারা দুজন যখন ঘুমাচ্ছিল তখন তাদের বাড়ির উপরে একটি ভয়ঙ্করভাবে বজ্রপাত হয়। এর জন্য দেয়ালে একটি ফাটলও ধরে। তো পরবর্তী দিন কার্তিক যখন অফিসে যায়, অনু তখন বাড়িতে একাই ছিল। অনু একসময় ঘর ঝাড়ু দিতে শুরু করে, আর এরপরই আলমারির নিচে ঝাড়ু দিতে গেলে হঠাৎ করে সেখানে অদ্ভুত কিছু দাগ দেখতে পায়। এগুলো দেখে সে একটু অবাকই হয়, কারণ আগেরবার অনু যখন দেখেছিল এই দাগগুলো সেখানে ছিল না। এই জন্য অনু কাপড়টা সরিয়ে চেক করে, আর তখন সে এর পিছনে অনেকগুলো দাগ দেখতে পায় যেগুলো ক্রেয়ন দিয়ে আঁকা ছিল। অর্থাৎ এখানে এই সকল দাগ খুব অদ্ভুতভাবে তৈরি হয়েছে। এক কথায় বলা যায় হঠাৎ করে ফুটে উঠেছে। এটা দেখা মাত্রই অনু একটি ফটো তুলে কার্তিককে পাঠিয়ে দিয়ে বিষয়টি দেখতে বলে। কার্তিক বলে এগুলো হয়তো আগেও সেখানে ছিল, কিন্তু অনু এটা মানতেই চাইছে না, কারণ সে আগে কখনোই এই দাগগুলো এখানে দেখেনি। এমনকি মনে হচ্ছে যে এগুলো মাত্রই তৈরি হয়েছে। কিন্তু কার্তিক বলে হয়তো তারা আগে লক্ষ্য করেনি, আর আগের যে মালিক ছিল তার দুটো বাচ্চাও ছিল, হয়তো তারাই এগুলো এঁকেছে। এগুলো বলে কার্তিক একসময় কল কেটে দেয়, কারণ কার্তিক তখন অফিসে খুবই ব্যস্ত, যে জন্য অনু আর বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু এরপর আমরা দেখতে পাই সেই দেয়াল দিয়ে আবারও লাইন আঁকা শুরু হয়েছে। এরপর অনু যখন শাওয়ার নিচ্ছিল হঠাৎ করে অনুদের টিভিটা আচমকা অন হয়ে যায়, যেখানে একটি কার্টুন চ্যানেল চলছিল। শুধু তাই নয়, টিভির ভলিউমটাও অটোমেটিক বেড়ে যাচ্ছিল, যে জন্য শব্দ শুনে অনু বাইরে আসে এবং টিভিটি বন্ধ করে দেয়।
কিন্তু এরপর আবারও সেটা নিজে থেকে চালু হয়ে যায়। মনে হচ্ছিল কেউ যেন মাত্রই চালু করলো। এটা দেখে অনু ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে একসময় টিভির প্লাগটাই খুলে ফেলে। আর অনু যখন আবার কাপবোর্ডের দিকে তাকায়, সেখানে আগের থেকেও আরও বেশি কেয়নের দাগ তৈরি হয়ে গেছে। এটা দেখে সে আগের ছবির সাথেও মিলিয়ে দেখে, যেখানে দেখা যায় যে আগে যে দাগগুলো ছিল পরবর্তীতে আরও দাগ হয়েছে। আর পরবর্তী মুহূর্তেই সেখানে একটি বাড়ির ছবি ফুটে ওঠে, যেটা দেখে অনু বেশ ভয় পেয়ে যায়। এজন্য অনু ঘর থেকে বের হয়ে পার্কে গিয়ে বসে। আর এরপর কার্তিক এসে অনুকে জিজ্ঞেস করে যে সে বাইরে কেন বসে আছে। অনু তখন কার্তিককে সব কিছু বুঝিয়ে বলে যে তাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, এই বাড়িতে কোনো ঝামেলা আছে। এটা শুনে কার্তিক বলে যে একটা বাড়ি কেনা, তাও আবার একজন মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কঠিন ব্যাপার। আর সে ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, অনেকদিন ভাড়া বাড়িতেও থেকেছে। কিন্তু এখন যখন তাদের নিজের একটি বাড়ি হয়েছে, অনুও তার সাথে আছে, তাই এখন এই ধরনের কথা বলা তাদের উচিত নয়। অনুও তখন কার্তিকের কথাগুলো রিয়েলাইজ করতে পারে এবং এই বিষয়গুলোকে স্বাভাবিক মনে করে আবার ফিরে যায়। অন্য দৃশ্যে আমরা মাহি নামের একটি বাচ্চাকে দেখতে পাই, যে তার নিজের রুমের মধ্যে ছিল। হঠাৎ করে তার রুমের ফ্যানটি বন্ধ হয়ে যায়। মাহি যখন আবার ফ্যানটি চালু করে, সেটা আবারও নিজে থেকে বন্ধ হয়ে যায়। আর এটা দেখে মাহিও খুব ভয় পাচ্ছে। এমনকি সে লক্ষ্য করে ওয়ার্ডরোবের ভিতর থেকে শব্দ আসছে। একসময় তো ওয়ার্ডরোবটা নিজে থেকে খুলে যায়। মাহি সেটা বন্ধ করে, তবে আবার খুলে যায়। এতে মাহি আরও ভয় পেয়ে যায়। মাহি ওয়ার্ডরোবের কাছে যায় আর দেখতে পায় যে ভেতরের কাপড়গুলো নিজে থেকে কেমন যেন নড়াচড়া করছে। মানে কেউ যখন কাপড় চয়েস করে বেছে নেয়, ঠিক তেমনটা। আর এইভাবেই যখন সে ভেতর দেখছিল, হঠাৎ করে ওয়ার্ডরোবের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাওয়ায় মাহি ভিতরে আটকা পড়ে। অন্যদিকে অনু তখন কিচেনে কাজ করছিল, যেখানে পানির নলটা বারবার চালু হচ্ছে আর বন্ধ হচ্ছে। অনুও বুঝতে পারছে না কিভাবে এটা সম্ভব হচ্ছে। একই সাথে বিদ্যুতের সমস্যাও ছিল, মানে ফ্যান নিজে থেকে চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর এই সকল বিষয় দেখার পর অনু কেন, যে কোনো মানুষেরই ভয় পাওয়ার কথা, তাই অনু কার্তিককে সব কিছুই বলে। কার্তিক তখন মনে করে যে তাদের বাসায় হয়তো ইলেকট্রিক সমস্যা হচ্ছে, তাই একজন ইলেকট্রিশিয়ান ডেকে সুইচ বোর্ডটাই বদলে দেয়। কিন্তু অনু যে ঘটনাগুলো দেখছিল সেগুলো আসলে অদ্ভুত। সে ভাবছিল এটা শুধুমাত্র সুইচ বোর্ডের সমস্যা নাও হতে পারে, যে জন্য দুজনের মধ্যে একটু তর্ক হয়। কারণ কার্তিক তো অন্য কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সব কিছু অনুর সাথে। কার্তিক কিন্তু কিছু এক্সপিরিয়েন্স করেনি। এরপর আবার আমাদের মাহিকে দেখানো হয় যে মাহির বাবা মা তাকে ডক্টরের কাছে নিয়ে এসেছে। মূলত মাহি ওই ঘটনায় ভয় পেয়েছিল আর সে কারণে তার জ্বর এসেছে। আর ডাক্তার যখন মাহির সাথে কথা বলে, মাহি ডক্টরকে জানায় সে তার বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা দেখেছে। মাহি তো মনে করছিল এই সব কিছু ভূত প্রেতের কাজ। ডাক্তার তখন তাকে বোঝায় যে আসলে ভূত বলে কিছু নেই, কিন্তু মাহির সাথে যে ঘটনা ঘটেছে সেজন্য মাহি ভাবছিল এগুলো ভূতেরই কাজ। আবার এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, মাহির বাড়িতে যা যা হচ্ছিল আর অনুর বাড়িতে যা হচ্ছিল দুটোই একবারই একই ধরনের ঘটনা। মানে একই রকম ঘটনাগুলো, যেমনটা দরজা নিজে থেকে খোলা বন্ধ হওয়া, কাপবোর্ডের মধ্যে অদ্ভুত কিছু হওয়া, এই সব কিছু একই। ডাক্তার এসবকেও স্বাভাবিক বলে। আর মাহিকেও বলে যে পরবর্তীবার যদি সে এমন কিছু দেখে বা অনুভব করে, তাহলে যেন সে সেই ভূতকে দেয়ালে লিখে জিজ্ঞেস করে যে সে এখানে আছে কিনা, তাহলে সে তার উত্তর পেয়ে যাবে। তো এরপর আমাদের অনুকে দেখানো হয় অনু মূলত বাজার সবজি কিনতে গিয়েছিল। সেখানেই সে তার প্রতিবেশীদের কাছে তার ফ্ল্যাট 1 সম্পর্কে জিজ্ঞেস করে। সে তাদেরকে জানায় যে তার ফ্ল্যাটের মধ্যে অদ্ভুত সকল ঘটনা ঘটছে। তার সন্দেহ হচ্ছে সেখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে। এই জন্য অনুর ধারণা ওই ফ্ল্যাটে হয়তো বা কেউ মারা যেতে পারে বা কেউ আত্মহত্যা করতে পারে। কিন্তু এই সকল ব্যাপারে এখানের মহিলারা কিছুই জানে না। তখন সবজিওয়ালা অনুকে জানায় সে শুনেছিল যে এখানের একটি ব্লকে পুরো একটা পরিবার গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর তারপর যেই ওই ফ্ল্যাটে থাকে তার সাথে অদ্ভুত কিছু ঘটে। সেখানে নানা ধরনের শব্দ শোনা যায় আর অনেক সময় তা কান্নার আওয়াজও ভেসে আসে। তবে সবজিওয়ালার ওই ফ্ল্যাট সম্পর্কে একদম পরিষ্কার কোনো ধারণা ছিল না, মানে ঠিক কোন ফ্ল্যাট সে সেটা জানতো না। সে শুধু জানতো যে সেখানে কিছু একটা ঘটেছিল। আর সে এক্স্যাক্টলি ফ্ল্যাটের কথা না জানলেও ব্লকের কথা জানতো যে এই ব্লকে ঘটেছিল। আর অনুও তো F1 ফ্ল্যাটেই থাকে, মানে ওই একই ব্লকে। তাই এই ঘটনা শোনার পর অনুর এখন মনে করে তাদের ফ্ল্যাটই হয়তো বই ফ্ল্যাট, এই ফ্ল্যাটে হয়তো বা ওই পরিবারের আত্মা বসবাস করছে। এই জন্য সে দ্রুত নিজের ফ্ল্যাটে ফিরে যায় এবং দেয়ালে লক্ষ্য করে যে দেয়ালে আরও অনেক কিছু আঁকা হয়েছে। আর যে বাড়িটার ছবি আঁকা ছিল তার ভেতরে লেখা রয়েছে F1 মাই হাউস। সাথে সাথে সেখানে একটি পরিবারের ছবিও আঁকা ছিল, যেখানে এক বাচ্চা আর তার বাবা মা ছিল। এটা দেখে অনু ভীষণ ভয় পেয়ে যায়, কারণ ওই যে সবজিওয়ালা তাকে পরিবারের কথা বলেছে 3 সদস্য। অনুর সাথে সাথে কার্তিককে কল করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার ডয়ার নিজে নিজে খুলে যায়। অনু ঘুরে তাকাতেই দেখে
সবগুলো ডয়ার একের পর এক খুলছে আর বন্ধ হচ্ছে। এমনকি পুরো বাড়ির ফার্নিচারও এলোমেলো হয়ে যাচ্ছিল। এটা দেখা মাত্রই অনু ভয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। খবর পেয়ে কার্তিক দ্রুত বাড়িতে ফিরে আসে, যেখানে তাদের অন্য প্রতিবেশীরাও জড়ো হয়ে গিয়েছিল। অনু কার্তিককে সব বিষয় খুলে বলে, এমনকি ওই ড্রয়িংয়ের বিষয়টাও। কিন্তু কার্তিক তাকে আবারও বোঝায় যে ওই ড্রয়িংগুলো আগে থেকেই থাকতে পারে, তারা হয়তোবা খেয়াল করেনি। কিন্তু অনুর কথা বাকি ঘটনাগুলোর কী হবে? কার্তিক তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সব কিছু হয়তোবা স্বাভাবিক। কিন্তু অনু তো নিজের চোখে এই সব কিছু ঘটতে দেখেছে। এই সব কিছু নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড তর্কও শুরু হয়, কারণ অনুর সাথে ঘটছে আর কার্তিক বিশ্বাস করছে না। তাই অনু একসময় রাগ করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর সন্ধ্যাবেলায় কার্তিক যখন নিজেই বসেছিল, তখন সে লক্ষ্য করে যে বাথরুমের দরজা নিজে থেকে খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা দেখে সেও চমকে ওঠে। এমনকি সে বাড়ির ভিতরে আরও অদ্ভুত নড়াচড়া লক্ষ্য করে, সাথে কিছু পায়ের ছাপও দেখতে পায়। আর এতে করে তার বুঝতে বাকি থাকে না যে অনু তাকে যেসব ঘটনার কথা বলেছিল আসলে সত্যি। সেই আগে বুঝতে পারেনি, কারণ সে তো সারাদিন অফিসে থাকতো। রাতে যখন ফিরত, রাতের বেলা এসব কিছুই ঘটতো না। তো কার্তিকরা ধরেই নেয় যে এখানে হয়তোবা ভূত প্রেতের কোনো কাজ হতে পারে। তাই তারা কিছু গুরুকে ডাকে, যারা সেখানে পূজা পাঠও করে। কিন্তু তাদের কথায় কার্তিকরা আরও বেশি অবাক হয়, কারণ তারা বলে তারা বাড়িতে এমন কিছুই দেখতে পাচ্ছে না। আর শুরু থেকে এই বাড়ি বসবাসের জন্য একদমই নিরাপদ, কারণ যদি এখানে কোনো ভূত বা প্রেত থাকতই তাহলে তারা অবশ্যই তাদের ক্ষতি করত। কিন্তু এমন তো কিছু ঘটেনি। এখন অনু আর কার্তিক দুজনেই চিন্তায় পড়ে যায়, তাহলে তাদের সাথে আসলে কি ঘটছে, এটা আসলে কি? ঠিক তখনই তাদের দরজায় কেউ নক করে। বেল বেজে ওঠে। কার্তিক যখনই দরজা খুলতে চায়, সে দরজা খোলার আগেই দরজা নিজে থেকে খুলে যায়। এটা দেখে দুজনেই ভয় পায়। লাইটগুলো নিজের থেকে অন অফ হতে শুরু করে। আর এইগুলো দেখার পর কার্তিক অনুকে পুলিশে কল করতে বলে, যে জন্য অনু ফোন আনতে রুমের মধ্যে যায়। আর এটি ছিল সেই কাপবোর্ডের রুম। অনু কার্তিককে ডাকে, আর কার্তিক দ্রুত আসা মাত্রই অনু কার্তিককে দেয়ালের কিছু লেখা দেখায়, যেখানে লেখা ছিল, এই বাড়ির ভিতরে কি কেউ আছে? এটা দেখে দুজনেই বেশ অবাক হয়। মানে তাদের বিশ্বাস হয়ে যায় যে এই বাড়ির মধ্যে অন্য কেউ নিশ্চয়ই রয়েছে। তাই কার্তিক বলে যে তারা আবার ওই বাবাদেরকে ডেকে আনবে। কিন্তু অনু তখন একটা আইডিয়া দেয় যে তার দরকার নেই, তারা নিজেরাই দেয়ালের মধ্যে লিখে ওই অদৃশ্য শক্তির সাথে কথা বলে তার থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করবে। কার্তিক তখন ভয়ে ভয়ে দেয়ালের মধ্যে ইয়েস লিখে। আর তখনই দেয়ালের মধ্যে আরেকটা লেখা ভেসে ওঠে, মানে ওই অদৃশ্য যে শক্তি আছে তাদের নাম জানতে চাইছে। অনু তখন চালাকি করে কার্তিকের নাম লিখে দেয়। আর এরপর আমরা দেখতে পাই যে তাদের উত্তর দিচ্ছে অন্য কেউ নয়, মাহি নামে ওই ছেলেটি। অর্থাৎ মাহি ওই দিক থেকে যা কিছু লিখছিল বা করছিল তার প্রভাব কার্তিকের ফ্ল্যাটের উপর পড়ছিল। আর এটা কেন হচ্ছিল, এটাই সব থেকে বড় রহস্য। মাহিও এই সব কিছু তার বাবা মাকে জানায় যে ওই ভূত তাকে উত্তর দিয়েছে, যেমনটা ডক্টর তাকে বলেছিল। কিন্তু তার বাবা মা তার কথা বিশ্বাসই করছিল না। তবে ঠিক তখনই তাদের সামনে দেয়ালের মধ্যে ওই লেখাগুলো ভেসে ওঠে। এটা দেখে তারাও বেশ অবাক হয় এবং ভয় পায়। এরপর কার্তিক ওই দিকের মানুষটির নাম জানতে চায়, আর মাহির বাবা তখন দেয়ালে নিজের নাম লিখে দেয় রমেশ। মূলত এখানে যা হচ্ছিল, মাহির পরিবার অনু আর কার্তিককে ভূত ভেবে নিয়েছিল, আর কার্তিক আর অনুও মাহির পরিবার এবং মাহিদেরকে ভূত ভাবছিল। কিছুক্ষণ কথা বলার পর তারা বুঝতে পারে যে তারা আসলেই ভূত নয়। সবচেয়ে বড় ধাক্কা তখনই লাগে যখন জানা যায় যে দুই পরিবারে একই ফ্ল্যাটের মধ্যে থেকে কথা বলছে, মানে F1 ফ্ল্যাটের মধ্যেই। শুনতে হয়তো বা আপনাদের অসম্ভব মনে হতে পারে, কিন্তু তারা একই জায়গা থেকে একই ফ্ল্যাটে একই শহরের মধ্যে ছিল। তবে তারা একে অপরকে দেখতেও পারছে না, শুনতেও পারছে না। তবে যদি অনু আর তার পরিবার এখানে কিছু করত, তার প্রভাব মাহি আর তার পরিবারের উপরও পড়ত। আর যদি মাহি আর তার পরিবার কিছু করত, তার প্রভাব এই দিকেও পড়ত। যেমন লাইট অন অফ হওয়া, ফ্যান চালু বন্ধ করা, সব কিছু শুরু থেকে এভাবেই হচ্ছিল। আর এইভাবেই তাদের মধ্যে পরিষ্কার হয়ে যায় যে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। তবে পুরো বিষয়টা এখনও তারা বুঝতে পারছিল না, যে জন্য তারা একসময় নিজেদের মধ্যে কথা বলতে একে অন্যের ফোন নম্বর নেয়, কিন্তু কোনো নম্বরই কাজ করছে না, মানে সবগুলো আনরিচেবল দেখাচ্ছে। রমেশ ভাবে যে কার্তিক হয়তো ভুল নম্বর দিয়েছে। কার্তিক তখন রমেশকে পার্কের মধ্যে দেখা করতে বলে। তাই তারা দুজনই নিচে আসে, কিন্তু একে অপরকে দেখতে পাচ্ছে না। তবে এখানে একটা অদ্ভুত বিষয় ছিল, রমেশ আর তার স্ত্রী যখন নিচে আসে তখন এখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু কার্তিক আর অনু যখন আসছিল তখন এই বৃষ্টি কিছুই ছিল না, একদমই স্বাভাবিক আবহাওয়া। আর এরপর দুজনেই নিজেদের ফ্ল্যাটে ফিরে যায়। আর এই বিষয়টা নিয়ে আরও বেশি কনফিউজড হয়ে যায় যে এটা কীভাবে সম্ভব, কারণ একই বাড়ির নিচে একই সময় তারা গেল, একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে বৃষ্টি হচ্ছে না। যে জন্য তারা একে অন্যের কাছে আজকের তারিখ জিজ্ঞেস করে, তারিখও একই। কিন্তু যখনই বছরের কথা জিজ্ঞেস করা হয় তখনই তারা সব থেকে বড় ধাক্কাটা খায়, কারণ কার্তিকের দিক থেকে বছর ছিল 2022
আর রমেশের পরিবারের দিক থেকে বছর ছিল 2012। আর এখানেই মূলত মূল রহস্যটা রয়েছে। মূলত তাদের বাড়িতে যে বজ্রপাত হয়েছিল সেই বজ্রপাতের কারণেই রমেশ আর কার্তিকের টাইমলাইন এক হয়ে গিয়েছিল। অর্থাৎ ফ্ল্যাটটা একই, জায়গাটাও একই, কিন্তু টাইমলাইন একদমই আলাদা। কিন্তু রমেশ এখনও তাদের বিশ্বাস করতে পারছিল না যে তারা আসলে মানুষ। সে তো তাদেরকে ভূতই ভাবছিল। যে জন্য রমেশরাও পূজা পাঠ করে তাদেরকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু এতে করেও কিছু হচ্ছে না। কার্তিকরা তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করুক যে আমরা ভূত নই, আমরা মানুষ, কোনোভাবেই তারা বিশ্বাসই করছিল না। কার্তিক তখন 2012 সালের কিছু ভবিষ্যৎবাণী বলে, যা ইতিমধ্যে ঘটে গেছে, মানে পরবর্তী দিনে ঘটনাগুলো ঘটতে যাবে। যেমন ভারতের ম্যাচে ধোনি ছক্কা মেরে জিতাবে, আবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হবে। এই সব ঘটনা আগামীকাল ঘটার কথা। রমেশরাম মূলত এই বিষয়গুলো বিশ্বাস করতেই চাচ্ছিল না, কিন্তু তারপরও কার্তিকের বলা কথা মতো সারা দিন তারা অপেক্ষা করে যে আসলে এই ঘটনাগুলো ঘটবে কিনা। কার্তিক আর অনুও বুঝতে পারছিল না যে আসলে তারা বিশ্বাস করবে কিনা। কিন্তু সন্ধ্যাবেলায় রমেশ তাদেরকে জানায় যে কার্তিক যেগুলো বলেছে সেগুলো হুবহু মিলে গেছে। এতে করে তারা স্পষ্টই বিশ্বাস করে যে কার্তিক সত্যি 2022 সাল থেকে কথা বলছে। অন্যদিকে কার্তিকও পুরনো একটি রেসিডেন্সিয়াল ডায়েরি থেকে ওই পরিবারের সম্পর্কে জানতে পারে, যে জন্য দুই পরিবারের নিজেদের মতো করে নিজেদের টাইমলাইন থেকে খুঁজতে শুরু করে যে আসলে এটা কীভাবে হচ্ছে। কার্তিক তার এক সিনিয়র বন্ধুকে জিজ্ঞেস করে, যে মূলত একজন সায়েন্টিস্ট ছিল। আর অন্যদিকে রমেশ আর তার পরিবার একজন সায়েন্স টিচারের কাছে জানতে চায়। তখনই তারা জানতে পারে তাদের সাথে যেটা হচ্ছে এটাকে মূলত টেসারেট বলা হয়। পৃথিবী আসলে 3টি ডাইমেনশনের মধ্যে থাকে, এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস। কিন্তু এর বাইরে আরেকটা ডাইমেনশন আছে যাকে টেসারেট বলা হয়। এই টেসারেট একটা ওয়ার্ম হোলের মাধ্যমে দুইটা টাইমলাইনকে যুক্ত করে রাখে। আর এই টেসারেট লাইনটা খুলে গিয়েছিল ওই বজ্রপাতের কারণে, যা তাদের বাড়ির ওপর পড়েছিল। কিন্তু এটা কখন বন্ধ হবে সেটা কেউই বলতে পারে না। এটা মূলত নিজে থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা। আর এই কারণে মূলত তারা সেই দেয়ালের মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে পারছিল লিখার মাধ্যমে, কিন্তু তারা একে অপরের আওয়াজ শুনতে পারছিল না বা তাদেরকে দেখতেও পারছিল না। তারা যা কিছু করত তার প্রভাব একজনের টাইমলাইন থেকে অন্যজনের টাইমলাইনে এসে পড়ত। তো সব কিছু জানার পর দুই পরিবারই একে অন্যকে সাহায্য করার চেষ্টা করে, কারণ তাদের এক জায়গায় যা কিছু ঘটবে অন্য জায়গায় তো তার প্রভাব পড়বে। যেমন লাইট অন অফ করা, ফ্ল্যাশ করা, গোসল করা, সব কিছুর প্রভাব একে অপরের টাইমলাইনে পড়ছিল, যেটা আমরা আগেও দেখেছি। আর এসবের কারণে দুই পরিবারের মধ্যে বেশ সমস্যাও হচ্ছিল। কারণ আপনি চিন্তা করে দেখুন যে একজন ফ্ল্যাশ করছে আর অন্যজন সেখানে বসে আছে, তাহলে কত বড় একটা সমস্যা হবে। আবার একজন ফ্যান চালাতে চাইছে, অন্যজন বন্ধ করতে চাইছে। তো এই সব কিছু নিয়ে তাদের মধ্যে বেশ সমস্যা তৈরি হয়ে যায়, কারণ তারা একে অন্যের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এমনকি রমেশের কারণে কার্তিক এতটাই বিরক্ত হয়ে পড়ে যে সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারত না। তাকে অফিসে গিয়ে কাজের মধ্যে ঘুমিয়ে পড়তে হতো। আর কার্তিকের ঘুমের মধ্যে কার্তিকের অফিসের একটি রোবট নষ্ট হয়ে যাওয়ায় কার্তিককে চাকরি থেকে বের করে দেওয়া হয়, যে জন্য দুই পরিবার আবার তাদের মধ্যে ঝগড়া শুরু করে। কারণ কার্তিকদের ধারণা রমেশদের কারণে তার চাকরিটা চলে গেছে। তো এরপর সিন চলে যায় 2012 সালে, মানে 12 সালের টাইমলাইন আর কি, যেখানে রমেশ খুবই চিন্তায় ছিল। এমনকি সে তার স্ত্রী বিজয়লক্ষ্মীকে বলছিল তাদের বাড়িটা পরিবর্তন করা উচিত, মানে এতে করে হয়তোবা ওরা শান্তিতে থাকতে পারবে। কিন্তু বিজয়লক্ষ্মীর কথা, তারা কেন নিজেদের ফ্ল্যাট ছেড়ে যাবে? যেতেই যদি হয় তাহলে কার্তিকটা চলে যাক, তবুও তো সমস্যার সমাধান করতে হবে। তাই রমেশ পরবর্তী দিন বিদ্যুতের লাইনগুলো আলাদা করার চেষ্টা করে, যাতে আলাদা আলাদা করে ব্যবহার করে তারা একটু শান্তিতে থাকতে পারে। আর এই কাজ শুরু করার আগে সে মেইন সুইচটা বন্ধ করে নেয়। কিন্তু ঠিক তখনই অন্য টাইমলাইনে, মানে 2022 সালে কার্তিক বাড়িতে ফিরেই চারিদিকে অন্ধকার দেখে যখনই মেইন সুইচ চালু করে দেয়, সাথে সাথে রমেশ ইলেকট্রিক শক খায়, যে জন্য তাকে হাসপাতালে নিতে হয়। তবে লক্ষ্মী ওই সময় বাড়িতে ছিল না। খবর পেয়ে হসপিটালে গিয়ে মাহির কাছ থেকে সে জানতে পারে যে ওরাই মেইন সুইচটি চালু করেছিল। কিন্তু লক্ষ্মী ভাবছিল ওরা হয়তোবা ইচ্ছা করে করেছে, যদিও আসলে এমনটা ঘটেনি। তাই লক্ষ্মী বাড়িতে ফিরে সেই দেয়ালের মাধ্যমে ওদেরকে বিভিন্ন কথা বলতে থাকে যে ওরা ইচ্ছা করে কাজটি করেছে। লক্ষ্মীর কথা তাদের জন্য রমেশের প্রাণ যাচ্ছিল, যে জন্য দুই পরিবারের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। আর এই সব কিছু জানার পর অনু কার্তিককে বোঝায় তাদেরই এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ হয়তোবা এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। না জেনেই তাদের অজান্তে কিছু একটা হতে পারে। তারপর আবার ওই বাড়িতে একটি বাচ্চা আছে, মানে মাহি। ঠিক তখনই মাহি তাদের কাছে তাদের মায়ের আচরণের জন্য ক্ষমা চায়, কারণ মাহি বিষয়টা বুঝতে পারছিল। আর এরপর মাহির সাথে তাদের বন্ধুত্ব হয়। কিন্তু অনু কার্তিককে বলে তাদের এই বাড়িটি আসলে বিক্রি করতেই হবে। তাই অনেক কষ্টে খুঁজে তারা একজন ক্রেতাও পায়, যে মূলত পরের দিন বিকাল 4টায় আসার কথা। অনুরা তখন মাহির পরিবারকে অনুরোধ করে পরবর্তী দিন বিকাল 4টা থেকে 6টার মধ্যে তারা যেন ঝামেলা না করে,
কারণ ওই সময় বাড়িতে একজন বিশেষ অতিথি আসবে। রমেশ অবশ্যই এতে রাজি হয়ে যায়। আর এখান থেকে সিন চলে যায় পরবর্তী দিন। কথা মতো লোকটি ফ্ল্যাট কিনতে আসে, কিন্তু সে বাড়িটি ভালো করে দেখতে চাচ্ছিল। এমনকি দেখে সব কিছু ঠিকঠাকই লাগছিল। কিন্তু ঠিক 6টা বাজা মাত্রই অন্য টাইম লাইনে রমেশের পরিবার বাড়িতে ফিরে আসে। আর এরপরে সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। মূলত দিনটি ছিল মাহির জন্মদিন, তাই বাড়ির মধ্যে অনেক মানুষ এসেছিল। আর ফ্ল্যাট কিনতে যে এসেছিল সেও লক্ষ্য করছিল যে বাড়ির যে জিনিসপত্র আছে সেগুলো একে একে নড়চড়া করছে। অনু তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো আসলে সেন্সরের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ তাদের বাড়িটা অটোমেটিক। কিন্তু লোকটা লক্ষ্য করে একটি চেয়ার নিজে থেকেই নড়ছে। এটা কিভাবে সম্ভব? কারণ অন্য টাইম লাইনে আসলে অন্য কেউ সেটা নাড়াচ্ছিল। তাই এই বিষয়টি দেখে সে ভয় পেয়ে যায়। এমনকি সে এরপর ওই রুমে যায় যেখানে তারা রমেশের পরিবারের সাথে দেয়ালে কথা বলতো। আর দেয়ালে সব কিছু লেখাও ছিল, তবে সেগুলো কভার করে রাখা ছিল। কিন্তু লোকটা সেই কভার সরাতেই সব কিছু ফাঁস হয়ে যায়। আর সে এই বাড়িটাকে অভিশপ্ত জায়গা ভেবে মানে কেটে পড়ে। তো এরপর কার্তিক খুঁজতে খুঁজতে আরও একজন বাইর পায়, যার নাম ছিল আনন্দ। আনন্দ খুবই ধনী মানুষ ছিল, তার জন্য বাড়িটা কেনা সহজই ছিল। কার্তিকও সব কাগজপত্র আগে থেকে বিছানার উপর রেডি করে রেখেছিল। কিন্তু 2012 সালে ওই টাইম লাইনে সেই একই বিছানায় রমেশ তার কাপড় ইস্ত্রি করছিল। কোনো একটি কাজের জন্য সেই ইস্ত্রি সেখানে রেখে চলে যায়। আর এজন্যই প্রপার্টি যে কাগজগুলো ছিল অন্য টাইম লাইনে যেগুলো রাখা হয়েছিল সবগুলো পুড়ে যায়। তারপরও কার্তিক আনন্দের সাথে কথা বলে, কিন্তু আনন্দ এমন নষ্ট ডকুমেন্টস দিয়ে কোনোরকম বাড়ি কিনতে চাচ্ছে না, এই জন্য সে চলে যায়। অনু এই সকল কর্মকাণ্ডে একদমই তিক্ত হয়ে গেছে, তাই অনু তার জিনিসপত্র গোছাচ্ছিল। কার্তিক অনুকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনু স্পষ্ট বলে দেয় অনু এখানে আর একচুলও থাকবে না। এমনকি কার্তিকও তার সাথে যেতে বলছিল। কার্তিক আবারও অনুকে থামানোর চেষ্টা করে, কারণ কার্তিকের কথা তারা কোথায় থাকবে। আর কার্তিকের কাছে এত টাকা নেই যে অন্য কোথাও ভাড়া নিয়ে থাকবে। অনু তখন তার বাবা বাড়ির কথা বলে যে তার মায়ের সাথেও কথা হয়েছে, কিন্তু কার্তিক তো সেখানে যেতে চাইছে না, কারণ এখন তার চাকরি নেই। তারপর অনুর বাবার অপমান। কার্তিকের মুখে এগুলো শোনার পর অনু তাকে বলে দেয় যদি সে না যায় তাহলে সে একাই চলে যাবে। তা কার্তিকও একসময় অনুকে বলে বসে যে অনু তার আসল রূপ দেখিয়েছে। যখন তার কাছে সব কিছু ছিল তখন এসেছে, এখন তার কিছুই নেই, এখন তাকে ছেড়ে চলে যাচ্ছে। আর এটা শুনে অনু অনেক বেশি অভিমান করে। অনু আর এক মুহূর্ত এখানে থাকবে না। তবে যাওয়ার সময় সে বলে যায় সে যেন কখনো আর তার সামনে না যায়। এটা শুনে কার্তিকও খুব ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সে দেয়ালের কাছে যায়। এমনকি ওদেরকেও জানায় যে তারা তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। ওদেরকে উদ্দেশ্য করে বলে যে এখন মনে হয় তোমাদের মন ঠান্ডা হচ্ছে, তোমরা খুশি হয়েছ। কার্তিকও জানায় সে ওখান থেকে চলে যাবে। আর ডেফিনেটলি রমেশ আর তার পরিবার এখন আরাম করে এখানে থাকতে পারবে বলে কার্তিক সেখান থেকে চলে যায়। কার্তিকের এই কথাগুলো শোনার পর রমেশ আর তোর পরিবারও খুব কষ্ট পায়। এরপর কার্তিক তার বন্ধুদের কাছে যায়, যেখানে সে মদ খায় এবং তার সিনিয়রকে বলে যে সে এমন কি করেছে যার জন্য তার সাথে এই সব কিছু হচ্ছে। এর আগে ওই ফ্ল্যাটে তো অন্য পরিবার থাকতো, তাদের সাথে তো এমন কিছু ঘটেনি, তার সাথে কেন হচ্ছে। এটা শুনে সে ভাবতে শুরু করে যে যদি রমেশের পরিবার 2012 সালে সেখানে থাকতো তাহলে হঠাৎ এমন কি হলো যে তারা ওই ফ্ল্যাট ছেড়ে দিল। এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকতে পারে। তাই সে কার্তিককে বলে সে যেন রমেশকে খুঁজে বের করে, কারণ রমেশকে খুঁজে পেলে হয়তোবা সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তার ধারণা হয়তো বর্তমানের রমেশ 2012 সালের রমেশকে অন্য কোথাও বাড়ি নিতে রাজি করাতে পারবে। তো এরপরই কার্তিক রমেশকে খুঁজতে বেরিয়ে যায়। সে অনেক জায়গায় গিয়ে রমেশের সম্পর্কে খোঁজও করে। আর এভাবেই খুঁজতে খুঁজতে একসময় সে জানতে পারে 2014 সালের পর থেকে রমেশ কারোর সাথে কোনো যোগাযোগই করেনি। আর এখানে খটকা লাগে যে তাহলে 2014 সালের পর এমন কি হতে পারে। এটা জানার জন্য রমেশকে খুঁজে বের করতেই হবে। অন্যদিকে 2012 সালের রমেশ এই সকল কিছু নিয়ে খুবই খারাপ অনুভব করছিল, কারণ কার্তিকের জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। আর এগুলো হয়েছে তাদেরই কারণে। এই জন্য সে কার্তিকের কথা ভেবে সে ঠিক করে যে 2012 সালের টাইম লাইনে সে কার্তিককে খুঁজে বের করবে, যাতে সে তাকে সব কিছু বলতে পারে। তো খুঁজতে খুঁজতে কিছু সোর্স থেকে সে জানতে পারে যে 2012 সালে কার্তিক পিজা ডেলিভারির কাজ করত। রমেশ তার নম্বরও কালেক্ট করে, এমনকি কার্তিকের সাথে জরুরিভাবে কথা বলতে তার বাড়িতে আসতে বলে। কিন্তু কার্তিক তখন কাজে ব্যস্ত থাকায় সে সন্ধ্যাবেলা আসতে রাজি হয়। আবার এদিকে 2022 সালে কার্তিক আর তার বেস্ট ফ্রেন্ড জানতে পারে রমেশ একটা ফ্যাক্টরিতে কাজ করে। তাই তারা দুজনই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সকল ফ্যাক্টরিতে গিয়ে গিয়ে রমেশকে খুঁজতে থাকে, কিন্তু তারাও তাকে খুঁজে পাচ্ছে না। ওই সময় কার্তিক আর তার বন্ধুর একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায়। যদিও তাদের খুব একটা আঘাত লাগেনি, কিন্তু তাদের কাছে থাকা রমেশের একটি ছবি উড়ে যায়। আর ওই ছবিটি উড়ে গিয়ে এক লোকের কাছে পড়লে সে কার্তিকদের রমেশের সম্পর্কে জানায়। আর এরপরে মূলত কার্তিকরা রমেশের কাছে যায়, এমনকি রমেশকে পুরো ঘটনার কথা জানিয়ে তাদের সাথে যেতে বলে।
কিন্তু রমেশ কিছুই মনে করতে পারছিল না, না কার্তিক না F1 ফ্ল্যাট, কারণ সে তো কখনোই ওই ফ্ল্যাট কিনেনি। কার্তিক তাকে বিষয়টি বুঝিয়ে বলে যে কিভাবে তার জীবন রমেশের পরিবার কারণ নষ্ট হয়ে গেছে। এদিকে আবার কার্তিকের বেস্ট ফ্রেন্ড তাদের সিনিয়রকে কল করে, কিন্তু কার্তিক তখন রমেশের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে, কারণ কার্তিকের তো আর কোনো অপশন নেই। তো কার্তিকের বেস্ট ফ্রেন্ড তখন ওই সিনিয়রের সাথে কথা বলিয়ে দেয়, আর এখানেই মুভির আসল রহস্য সামনে আসে। কার্তিক তার সিনিয়রের সাথে কথা বলে জানতে পারে যে রমেশের সাথে সে কথা বলছে সে হয়তো 2012 সালে সেই রমেশ না, অর্থাৎ সে আসলে অন্য কোনো ডাইমেনশন থেকে এসেছে, যাকে বলা যায় যে অন্য একটি প্যারালাল ইউনিভার্স থেকে। এটা শুনে কার্তিক একটা বড় ধাক্কা খায়, কারণ রমেশই এখন একমাত্র ব্যক্তি যে তারা এই সব কিছু ঠিক করতে পারে। কিন্তু এই রমেশ যদি না হয় তাহলে ওই রমেশকে সে কোথায় পাবে? সোজা কথা বলতে গেলে রমেশের যে টাইমলাইন, মানে ওই পৃথিবী আর বর্তমানের পৃথিবী দুটো ভিন্ন, অর্থাৎ সব কিছু একই রকম হলেও ঘটনাগুলো একদম আলাদা আলাদা। এমনটা বলা যায় যে 2012 সালের কার্তিক আর 2022 সালের কার্তিক দুজনই আলাদা। এই কারণেই 2012 সালের কার্তিকের রমেশের সম্পর্কে কোনো কিছু মনে নেই। যদি সে তখন রমেশের সাথে দেখা করতই তাহলে আজ তো তার মনে থাকার কথা, কিন্তু দুজনেরই যেহেতু কিছু মনে নেই, তার মানে দুজনই সম্পূর্ণ আলাদা জগতের। সব কিছু দেখতে একই রকম, ফ্ল্যাটও একই, এমনকি কোনোভাবে একসাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু আসলে তাদের মধ্যে কোনো কানেকশনই নেই। তো সব কিছু জানার পর কার্তিক চলে যায়, কিন্তু রমেশ তার ছবিটা দেখে যেটা কার্তিকের কাছে ছিল, আর এই ফটোটি দেখেই সে কার্তিকের কথা বিশ্বাস করে, এমনকি কার্তিকের সাথে যাওয়ার জন্য রাজি হয়। এরপর কার্তিক অনুকে কল করে বলে দেয় সে এখন সব কিছু ঠিক করে দিবে, সেও যেন দ্রুতই ফিরে আসে, কারণ তার সাথে এখন রমেশ আছে। তো এরপর রমেশ তাদের বাড়িতে আসে, সাথে বিজয়লক্ষ্মীও। আর এখানে রমেশ 2012 সালের রমেশ এবং বিজয়লক্ষ্মীকে জানায় সে এখানে আছে এবং কার্তিকের বাড়ি সম্পর্কেও কথা বলতে এসেছে। কিন্তু 2012 সালের যে বিজয়লক্ষ্মী তাদের বিশ্বাসই করতে পারছিল না, তার মনে হচ্ছিল এটা হয়তো কার্তিকের কোনো চাল হতে পারে। কার্তিক তখন বলে তারা যেন এমন একটা প্রশ্ন করে যার উত্তর শুধুমাত্র তাদেরই জানা আছে, আর যদি 2022 সালের এই লোকেরা তার সঠিক উত্তর দিতে পারে তাহলেই বোঝা যাবে তারা একই মানুষ। তো এরপর বিজয়লক্ষ্মী রমেশ সম্পর্কে একটা প্রশ্ন জানতে চায় যে সেই কেন প্রতি রাতে ভয় পেয়ে জেগে ওঠে, যেটা তার রেগুলার অভ্যাস। 2022 সালের বিজয়লক্ষ্মী তখন জানায় প্রতিদিন রাতে রমেশ তার মায়ের জন্য চিৎকার করে ওঠে। আসলে ছোটবেলায় রমেশ তার মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল, আর তখন থেকেই সে প্রতি রাতে ভয় পেয়ে জেগে ওঠে। তো এটা শুনে তারা বুঝতে পারে যে তারা সত্যি বলছে। তো এরপর 2012 সালের রমেশ আর বিজয়লক্ষ্মী তাদের ছেলে মাহি সম্পর্কে জানতে চায় যে 2022 সালে সে কেমন আছে। কিন্তু এই কথা শোনা মাত্রই 2022 সালে যে বিজয়লক্ষ্মী সে চিৎকার করে ওঠে, কারণ মাহি 2022 সাল পর্যন্ত বেঁচে নেই, এর আগে তার মৃত্যু হয়েছিল। মূলত 2012 সালে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। আর তখনই তারা বুঝতে পারে যে আজ 2012 সালের সেই একই দিন যেদিন মাহির মৃত্যু হয়েছিল। তো 2022 সালে বিজয়লক্ষ্মী 2012 সালের রমেশ আর বিজয়লক্ষ্মীকে বিষয়টি জানায় যে তারা যেন দ্রুত পার্কে গিয়ে মাহিকে বাঁচায়, কারণ দুর্ঘটনা পার্কের মধ্যেই ঘটেছিল। শোনা মাত্রই 2012 সালের বিজয়লক্ষ্মী এবং রমেশ তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে মাহির একটি হেলিকপ্টার আসলে গাছে আটকা পড়েছিল। মাহি সেটা নামানোর জন্য গাছে উঠেছিল, আর সেখানে সে আটকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে আছে। ঠিক তখনই সেখানে কার্তিক এসে পড়ে, মানে 2012 সালের কার্তিক সেখানে চলে আসে। আর অন্য দিক থেকে একটা গাড়িও আসছিল, কিন্তু কার্তিক যখনই সেখানে যাবে তার আগে একটি পিকআপের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ায় এর মধ্যে মাহি গাছ থেকে নিচে পড়ে যায়। মূলত ওই ঘটনার পরই মাহি কোমায় চলে গিয়েছিল আর পরবর্তীতে মারা গিয়েছিল। তো এদিকে 2022 সালে যে রমেশ আর বিজয়লক্ষ্মী আছে তারাও এখন চিন্তা করছে যে তাদের কথা জানার পর 2012 সালের রমেশ এবং বিজয়লক্ষ্মী ওই টাইম লাইনে মাহিকে বাঁচাতে পারল কিনা। আর ঠিক তখনই সেখানে একটি বজ্রপাত হয়, তাও আবার ওই বিল্ডিংয়ের ওপর। তারাও ধারণা করে এর কারণে হয়তোবা দুটি ডাইমেনশনে যুক্ত করে রাখার যে গেটটা ছিল সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, যে জন্য রমেশ আর তার স্ত্রী কাঁদতে শুরু করে। মূলত 2022 সালের যে বিজয়লক্ষ্মী এবং রমেশ রয়েছে 2012 সালের ওই ঘটনায় তাদের ছেলে মাহিকে হারিয়েছিল। এরপর এখানে এসে 2012 সালের অন্য ডাইমেনশনের মাহির কথা জানতে পেরে তাদের মনের মধ্যে একটা আশা জেগেছিল যে তাদের ছেলে হয়তোবা বেঁচে থাকতে পারে, কিন্তু তারা তো সেই বিষয়টা জানতে পারছে না। তবে তখনই 2012 সালের রমেশ আর বিজয়লক্ষ্মী জানায় মাহি বেঁচে আছে, আর তাকে অন্য কেউ নয় 2012 সালের ডাইমেনশনে যে কার্তিক ছিল সেই বাঁচিয়েছে। এটা শুনে 2022 সালের রমেশ এবং বিজয়লক্ষ্মী খুশি হয়। তারা জানতে চায় মাহি এখন কোথায়। তখন অন্য পাশের যে বিজয়লক্ষ্মী এবং রমেশ আছে তারা ক্রেন দিয়ে দেয়ালের মধ্যে তাদের ছেলের একটা আউটলাইন এঁকে দেয়, যেটা দেখে রমেশ আর বিজয়লক্ষ্মী সেই আঁকা মাহিকে জড়িয়ে ধরে। মানে তাদের মনে হচ্ছিল যেন মাহি তাদের সাথে আছে। এই সব কিছুতে তারাও খুশি হয়। এখানে একটা প্রশ্ন থাকতে পারে কার্তিক সেখানে কেন গিয়েছিল।
মূলত আপনাদের মনে আছে রমেশ যখন 2012 সালে কার্তিককে খুঁজছিল আর পরে নম্বর পেয়ে কল করেছিল, কার্তিক বলেছিল সন্ধ্যা এসে দেখা করবে, আর ওই সময় তাদের ফ্ল্যাট F1-ই ছিল, পার্কের পাশে। এই কারণেই মূলত সে ওই সময় দেখা করতে এসে মাইকে বাঁচিয়েছিল। তাই কার্তিকে সেখানে যাওয়া এবং 2022 সালে রমেশকে এখানে নিয়ে আসা, এই সব কিছুই মূলত সৃষ্টিকর্তার ইচ্ছাই ঘটেছে মাহিকে বাঁচানোর জন্য। তবে বিষয়টা এমন নয় যে 2012 সালের মাহি বেঁচে গিয়ে বড় হয়ে আবার 2022-এ ফিরে আসবে, কারণ 2022 সালের মাহি আর বেঁচে নেই, কারণ সেটা তো আলাদা টাইমলাইনে। তবে 2012 সালের মাহি বেঁচে আছে এটা জানতে পেরে রমেশ আর বিজয়লক্ষ্মী এখন খুশি, কারণ নিজেদের টাইমলাইনে না হোক অন্য টাইমলাইনে তাদের ছেলেকে বাঁচাতে পেরেছে। তো এরপর 2022 সালে রমেশ এবং বিজয়লক্ষ্মী কার্তিককে বলে তারা 2012 সালের ওদেরকে বোঝাবে যাতে ওরা অন্য কোথাও চলে যায়, কিন্তু কার্তিক উল্টো তাদের বলে কার্তিকই বাড়িটা ছেড়ে চলে যাবে, কারণ এই বাড়িটা সে এখন 2022 সালের যে রমেশ আছে তাকে দিতে চায়, যাতে তারা এখন তাদের ছেলের সাথেই থাকতে পারে এবং কথা বলতে পারে। মানে একসময় যারা তাদের সন্তানকে হারিয়েছিল এখন ওই সন্তানের সান্নিধ্যে থাকতে পারে, তাকে দেখতে পারুক আর না পারুক অন্তত দেয়ালে লিখে হলো তার সাথে কথা বলতে পারছে। আর এর মধ্য দিয়ে হাউসমেট মুভির শেষটা হয়। সবশেষে বলতে গেলে এটা একটা ভিন্নধর্মী মুভি ছিল, একদম আলাদা কনসেপ্টের। মুভির মধ্যে যেমন হরর ছিল, থ্রিল ছিল, সাসপেন্স ক্রিয়েট হয়েছিল, ভরপুর কমেডিও ছিল। সব মিলিয়ে বলতে গেলে এনজয় করার মতো একটা মুভি, কিন্তু কনসেপ্টটা একদমই অবাস্তব। তারপরও মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।